তোমাদের কেমিস্ট্রি এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন শুরু করেছিলাম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে পদার্থের গঠন এবং কণার গতিতত্ত্ব। এখন আমরা 3টা টপিক শেষ করার চেষ্টা করব। একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে নিঃসরণ, আর একটা হচ্ছে মোমবাতির গলন। তো চলো সময় নষ্ট না করে এখন আমরা ব্যাপন টপিকটা শুরু করি। ব্যাপনের সংজ্ঞাটা কি? শুরুতে কোনো মাধ্যম কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। মানে হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয়, মানে যে কোনো পদার্থ হতে পারে, সেটা কঠিন, তরল বা বায়বীয় পদার্থ যে কোনো পদার্থ হতে পারে, সেটা হচ্ছে কোনো প্রকার বাহ্যিক হচ্ছে তোমার প্রভাবক ছাড়া নিজে নিজেই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাকে ব্যাপন বলা হয়। ব্যাপন হচ্ছে তোমার উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের পদার্থে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। যেমন এর একটি উদাহরণ হচ্ছে ঘরের কোণে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটি ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ। ব্যাপন হারটা কি? কোনো পদার্থ ছড়িয়ে পড়তে যেটুকু সময় লাগে সেটাই তার ব্যাপন হার। কোনো পদার্থ যদি ছড়িয়ে পড়তে সময় কম লাগে, মানে ছড়িয়ে পড়তে যদি সময় কম লাগে, তাহলে তার ব্যাপন হার বেশি। কোনো পদার্থ ছড়িয়ে পড়তে যদি সময় বেশি লাগে, তাহলে তার ব্যাপন হার কম। চলো আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখি। যেমন হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি একটি কঠিন পদার্থ, তরল মাধ্যমে এর ব্যাপন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি, সামান্য গোলাপি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তুমি যখন পানিতে এটা ছেড়ে দিবা, তখন সেটা কি হবে? পানিতে দ্রবীভূত হওয়া শুরু করবে, মানে পানিতে ব্যাপিত হওয়া শুরু করবে। আস্তে আস্তে তুমি দেখবা যে পানির রঙটা গোলাপি হয়ে গেছে। কিন্তু ঠান্ডা পানি আর গরম পানি, এক্ষেত্রে একটা, ওই যে আমরা কণার গতিতত্ত্ব পড়লাম না? কণার গতিতত্ত্বে আমরা কি পড়েছিলাম? কণার গতিতত্ত্বে আমরা পড়েছিলাম হচ্ছে তোমার, যখন আমরা কোনো পদার্থে তাপ দিই, তখন তার কণাগুলো খুবই দ্রুত ছুটতে থাকে, মানে গতিশক্তি অর্জন করতে থাকে, যার ফলে সেটি দ্রুত এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। এটাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ঘটে। যখন তুমি পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার পর সেটিতে তাপ দিবা, তখন এর কণাগুলো গতিশক্তি প্রাপ্ত হবে এবং দ্রুত ছোটাছুটি শুরু করবে, যার ফলে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রুত হচ্ছে তোমার ব্যাপিত হবে, ঠান্ডা পানিতে আস্তে। মানে হচ্ছে গরম পানিতে, মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপন হার বাড়ে। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? ব্যাপন হার বাড়ে। তাহলে তাপমাত্রা যদি টি হয় আর ব্যাপন হার যদি আর হয়, তাহলে তাপমাত্রা ব্যাপন হারের সমানুপাতিক, মানে ব্যাপন হার তাপমাত্রার সমানুপাতিক, এই আর কি। ব্যাপন হার আর সমানুপাতিক টি, তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বাড়বে। চলো, এই সিমিলারলি তোমরা সেটা হচ্ছে পানিতে যদি নীল দাও, সেটা তোমরা দেখতে পাবে তাপমাত্রা বাড়ালে নীল একটু দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং তাপমাত্রা কম থাকলে নীল ছড়াতে একটু বেশি সময় লাগছে, এই আর কি। চলো এখন আমরা একটি এক্সপেরিমেন্ট দেখি। এক্সপেরিমেন্ট হচ্ছে কি, অ্যামোনিয়া এবং HCl একটি তুলায় তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভিজানো একটি তুলা এবং HCl ভিজানো একটি তুলা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি হয়? অ্যামোনিয়ার ধোঁয়া তৈরি হয়, এবং সেটি হচ্ছে এই নলের এক পাশে যদি রাখা হয় আর আরেক পাশে যদি HCl রাখা হয়, HCl গ্যাস, তাহলে HCl গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস দুই দিক থেকে ছুটতে শুরু করবে, কারণ এরা ব্যাপিত হবে। তখন একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের গ্যাস উৎপন্ন করবে, যেটি সাদা রঙের।
কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এই পাইপের কি মাঝামাঝি ধোঁয়াটি তৈরি হয়েছে? না, ধোঁয়াটি তৈরি হয়েছে একটু সাইডে। সাইডটা কোন দিকে? HCl এর বেশি। এখানে আমরা কি দেখতে পাই? HCl এর আণবিক ভর বেশি। আণবিক ভর কি? কোনো যৌগের পরমাণুগুলোর নিজস্ব পারমাণবিক ভরের যোগফলই হচ্ছে তার আণবিক ভর। HCl এর আণবিক ভর হচ্ছে 36.5 আর অ্যামোনিয়ার হচ্ছে 17, যার কারণে অ্যামোনিয়া HCl এর চেয়ে দ্রুত ব্যাপিত হয়। তাহলে আমরা কি জানলাম? ব্যাপন হার বেশি হবে। যদি আণবিক ভর কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে, যার ফলে তোমার অ্যামোনিয়া দ্রুত ব্যাপিত হবে এবং HCl আস্তে ব্যাপিত হবে বা ধীরে ব্যাপিত হবে, যার কারণে এই যে এই সাদা ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, সেইটা একটু HCl এর দিকে থাকবে, মানে হচ্ছে মাঝামাঝি না হয়ে সেটা HCl এর কাছাকাছি হবে, HCl এ ভেজানো তুলার কাছাকাছি হবে। তো আমরা ব্যাপন শিখলাম। ব্যাপনে আমরা কী কী শিখলাম? ব্যাপনের সংজ্ঞা শিখলাম এবং শিখলাম হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপন হার বাড়ে এবং হচ্ছে কম আণবিক ভর সম্পন্ন কণার ব্যাপন হার বেশি। চলো এখন আমরা নিঃসরণটা দেখি। নিঃসরণ কি? নিঃসরণ সংজ্ঞা প্রথমে আমরা দেখি। নিঃসরণ সংজ্ঞা: সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। কি? সরু ছিদ্রপথে আর উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এই আর কি। আমরা যানবাহনে কি ব্যবহার করি? সিএনজি গ্যাস। এটা তোমরা জেনে রাখতে পারো, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটার অ্যাব্রিভিয়েশন অনেক সময় তোমাদের মানে হচ্ছে পূর্ণরূপটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। সিএনজি কি? সিএনজি মূলত উচ্চচাপে সংকুচিত মিথেন গ্যাস। আর আরেকটা আছে হচ্ছে, আমরা রান্নার কাজে জ্বালানি হিসেবে, বাসা বাড়িতে রান্নার কাজে জ্বালানি হিসেবে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি। এটি মূলত কি? প্রোপেন ও বিউটেন গ্যাস। প্রোপেন ও বিউটেন গ্যাস উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়। এটাও তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা, কিন্তু এদের মধ্যে মূল পার্থক্য কি? ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। এটা হচ্ছে 1 নাম্বার পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ সরু ছিদ্রপথে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। ব্যাপন কিসের কিসের ক্ষেত্রে হতে পারে? কঠিন, তরল, গ্যাসীয়, উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ, নিঃসরণ কেবল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য এবং হচ্ছে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে পাত্র থেকে বেরিয়ে আসা লাগবে। এই আর কি ব্যাপন আর হচ্ছে তোমার নিঃসরণের মধ্যে মূল পার্থক্য। তাহলে আমরা নিঃসরণ পড়লাম। চলো এবার হচ্ছে মোমবাতির জ্বলনটা শুরু করা যাক। মোমবাতির জ্বলন। মোম মূলত কি? মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন তোমরা বলতে পারো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এটা সম্পর্কে আমি এখন বিস্তারিত বলবো না, এটা তোমরা হচ্ছে তোমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম 10ম অধ্যায়ে গিয়ে ভালোভাবে শিখবে। চলো তাহলে কি? মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। মোমের জ্বলনে আমরা কয়টি অবস্থা দেখতে পাই? 3টি অবস্থা। মোমের জ্বলনে আমরা 3টি অবস্থা দেখতে পাই।
মোমের মধ্যে কি একটি সুতা থাকে, সুতাতে আগুন জ্বালালে চারদিকে হাইড্রোকার্বনের অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়। এই তরল মোম আগুনের তাপে এই যেটা তরল হলো তাপে গলে এটা হচ্ছে প্রথমে বাষ্পে পরিণত হয়। অতএব বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও আলো এবং তাপ উৎপন্ন করে। তাহলে কি তরল মোমের কিছু অংশ ঠান্ডা হয়ে কঠিন মোমে পরিণত হয়। তাহলে আমরা তিনটা অবস্থায় দেখতে পেলাম। প্রথমত কি, সুতাতে আগুন দিলে হাইড্রোকার্বনের অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়, এটা প্রথম অবস্থা, মানে হচ্ছে তরল অবস্থা। আর হচ্ছে তোমার ওই তরল মোমের পাশে যখন তাপ লাগে তখন তা বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে তোমার দ্বিতীয়, মানে হচ্ছে তোমার বাষ্প অবস্থা। এবং 3 নাম্বারে এসে আমরা দেখি তরল মোমের কিছু অংশ ঠান্ডা হয়ে যে গায়ে যেগুলো লেগে আছে এগুলো ঠান্ডা হয়ে কঠিন মোমে পরিণত হয়। তার মানে মোমের গলনে আমরা 3 ধরনের অবস্থায় দেখতে পেলাম। এটা কিন্তু তোমাদের মাঝে মধ্যে খ বা গ নাম্বারেও এসে থাকে। আর কি বলা যায়, ও হ্যাঁ, তোমাদেরকে একটা গলনের হাইড্রোকার্বনের যে বিক্রিয়া সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। সেটা কি, হাইড্রোকার্বন হিসেবে আমরা প্রথম হাইড্রোকার্বন মিথেনকেই ধরি। মিথেন জ্বলনের জন্য আমাদের কি প্রয়োজন হয়, অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেন দিয়ে এটাকে পোড়ালাম, তাহলে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, পানি, H2O এবং শক্তি। এটা আলোক শক্তি রূপে তৈরি হয়, তাপ শক্তি রূপে তৈরি হয়, এই আর কি। তাহলে আমরা মোমের জ্বলনে হাইড্রোকার্বনের যে বিক্রিয়া সেটিও দেখলাম।